তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না। বেঁচে থেকে কি লাভ? শুধু অশান্তি আর মিথ্যা অপবাদ। আমি এত কুচ্ছা কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। কেন তুমি এসব কথা বলছো? তোমায় আবার বুঝি কেউ কিছু বলেছে? আচ্ছা আপা, আমি কি কখনো তোমাদের বলেছি আমার বিয়ে দাও, আমি বিয়ে করতে চাই? আমি নিজেই তো তোমাদের বারণ করেছি। তাহলে কেন আমাকে এই অন্যায় অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে? কে তোমায় কি বলেছে আমায় বলো। দারোগা বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে জঙ্গলের রাস্তা ধরে থানায় যায়। আর এই জঙ্গলের রাস্তার দিকে হচ্ছে জনমানব শূন্য। আর আমরা ঠিক এখানেই ওকে। তুমি কি নিশ্চিত কেউ একাই এই পথ দিয়ে চলাচল করে? নিশ্চিত, কারণ এই রাস্তাটা হচ্ছে শর্টকাট। কবে টার্গেট করবে? পরশুদিন। অবশ্যই হবে দারোগার শেষ দিন। কত নিরপরাধ লোককে মেরেছে, কত মায়ের কোলও খালি করেছে। হ্যাঁ, এখন ওকে নরকে যেতেই হবে। সুবিমলের স্বপ্ন আমরা পূরণ করবই। ওকে মেরে আমি আমার কলিজা ঠান্ডা করবো। ওকে দেখলে আমার সারা শরীরে রক্ত কেমন টকবক করে ফুটতে থাকে। ও আমাদের হাতে মরবে। তুমি সবাইকে খবর দাও, সবাই যেন প্রস্তুত থাকে। আগামী পরশুদিন আমরা দারোগাকে মারব। মাস্টার, ইতিহাসে এই দিনের কথা লেখা থাকবে। সাবধানে যেও। আর শোনো, আমাদের এই পরিকল্পনার কথা যেন কেউ জানতে না পারে। সবাইকে পরশু আসতে বলবে, কিন্তু আমরা কি করতে যাচ্ছি সেটা এখন জানাবে না, পরশুদিন জানাবে। এর আগে এই পরিকল্পনার কথা যেন তুমি আর আমি ছাড়া কেউ জানতে না পারে। আগের বার দারোগা বেঁচে গেছে, এবার যেন বাঁচতে না পারে। নিশ্চিন্তে থাকো, কাক ভিতর টের পাবে। চলে, বন্দে মাতরম। বন্দে মাতরম। দারোগা, অবশ্যই তোর শেষ দিন। বাবা, কবিরাজ মশাই এসেছে। যা যা, ওনাকে ভিতরে নিয়ে আয়। খাও, মুড়ি খাও। আসুন। তর্করত্ন মশাই এখন কেমন আছেন? আগের চাইতে ভালো আছি। জ্বর কি আর এসেছিল? না, কাল রাতে আর জ্বর আসেনি। পেটে কি ব্যথা আছে? হালকা। ঠিক হয়ে যাবে, দু একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এখন কেমন দেখছেন? ভালোই হয়ে গেছে। আসলে পানির জন্যই পেটে সংক্রমণ হয়েছিল। সময় মতো ওষুধ পড়াতে আর কোনো ভয় নেই। তবে ওষুধটা যেমন খাচ্ছেন আরও 7 দিন নিয়মিত খেয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা হয়, যদি জ্বর আসে বা পেট ব্যথা হয়, আমাকে খবর দিন। হ্যাঁ, তাহলে আমি এখন আসি। একটু বসুন না, কিছু খেয়ে যান। আজকে আর খাবো না, একদম সময় নেই। আসি তো মশাই, সাবধানে থাকবেন। যা, গিয়ে পয়সাটা দিয়ে আয়। কবিরাজ মশাই, কবিরাজ মশাই,
আপনার সম্মানী। কিসের জন্য? আপনি চিকিৎসা করলেন, ওষুধ দিলেন, তার জন্য। ওটা লাগবে না, ওটা রেখে দাও। তা বললে হয় নাকি? এটা আপনি রাখুন। টাকা পয়সা নেব তো, তোমার বাবা আগে সুস্থ হোক। শোনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এভাবেই বাবা মায়ের সেবা করতে হয়। তোমার বাবা সুস্থ হয়ে গেলে আমার জন্য দোয়া করো। তা তো করবই, আপনি আমাদের জন্য যা করেছেন। কিন্তু পয়সাটা যদি না নেন, বাবা খুব রাগ করবে। পয়সাটা আপনাকে নিতেই হবে। ঠিক আছে, তুমি যখন এত জোর করছো, এক কাজ করো, এই পয়সাটা দিয়ে কোনো গরিব দুঃখী মানুষকে একবেলা খাইয়ে দিও, তাতেই আমার সম্মান হবে। ঠিক আছে? জি মশাই। দিয়েছিস? দিয়েছিলাম, কিন্তু উনি নিল না। বাবা, উনি না বড় ভালো মানুষ। ওনার মুখের কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। নিল না কেন? কি বললো? বললেন এই পয়সা দিয়ে আমি যেন একজন গরিব মানুষকে একবেলা খাইয়ে দেই, তাতে উনি তার পারিশ্রমিক পেয়ে যাবেন। আর বলল এইভাবেই যেন বাবা মায়ের সেবা করে যায়। সত্যি মোহর কবিরাজের মতো মানুষ হয় না। এতদিন মানুষের মুখে শুনেছিলাম, আজ নিজের চোখেই দেখলাম। এমনি এমনি কি সারা গ্রামের লোক ওনাকে মানে? ঠিক বলেছো মা, আজকের যুগে কি এরকম মানুষ হয়? দেখেছো, একেই বলে মানুষ। তুমি তো মেজ মল্লিকের কথা লোকটার পিছনে কম লাগোনি, কিন্তু দেখেছো উনি তোমার সেবা করে গেল, একটি পয়সাও নিল না। একেই বলে দেবদূত। মানুষের সেবা করতে এরা এই পৃথিবীতে আসে। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তুমি ওনার মঙ্গল করো। বাবা, মেজ মল্লিকের মতো নোংরা মানুষের সঙ্গ ছাড়ো। দরকার হলে আমরা গ্রাম ছেড়ে শহরে যাব, কিন্তু দয়া করে মেজ মল্লিকের মতো মানুষের সঙ্গে মিশে আর মানুষের ক্ষতি করো না। এতে আমাদের ভালো হবে না। বাবা, মেজ মল্লিকের মতো নোংরা মানুষের সঙ্গ ছাড়ো। দরকার হলে আমরা গ্রাম ছেড়ে শহরে যাব, কিন্তু দয়া করে মেজ মল্লিকের মতো মানুষের সঙ্গে মিশে আর মানুষের ক্ষতি করো না। এতে আমাদের ভালো হবে না। কি কি বলছিস এসব? হ্যাঁ আব্বা, আমি ঠিকই বলছি। গুল কোনো মতে এই বিয়ে করতে রাজি না। আমি অনেক করে বুঝিয়েছি, কিন্তু কিছুই করতে পারলাম না। বরং ও আমাকে যা না তাই কথা শোনালো। আমার গুল এরকম করেছে? আমি তো ভাবতেই পারছি না। যে মেয়ের মুখে টু শব্দটা শুনিনি, সে তোকে কথা শুনিয়েছে। দেখো, আমি বলি কি, গুলের যা মানসিক অবস্থা আমি দেখে আসলাম, তাতে আমার মনে হয় এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমাদের আর না এগোনোই ভালো। আমার ভয় হয় আমরা যদি বেশি জোরাজোরি করি, তখন ও যদি উল্টাপাল্টা কিছু করে বসে। আমি তো আগেই বলেছিলাম, আমার মেয়েকে তো আমি চিনি। ও যে ওই বাড়িটাকে নিজের বাড়ির থেকে বেশি ভালোবেসে ফেলেছে। ও অন্য কোথাও গিয়ে নিজেকে নতুন করে মানিয়ে নিতে পারবে না। আচ্ছা, মেয়ে অবুঝ বলে কি তোমরা অবুঝ হয়ে যাবে? ও কি বোঝে একটা বিধবার কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে জীবন কাটাতে হয়? আমি ওকে বোঝাবো, আমার কথা কোনোদিনও না করেনি। আমি বোঝালে ও ঠিকই বুঝবে। তুই আমাকে একবার ও বাড়িতে নিয়ে যেতে পারবি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার শরীরের যা অবস্থা, তুমি এই শরীর নিয়ে অতটা পথ যাবে কি করে? তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমার এখন ও বাড়িতে যাওয়া খুবই দরকার। আমি না বোঝালে ওর জীবনটাও ধ্বংস করে ফেলবে। দেখো, পাগলের মতো কথা বলো না। যেটা সম্ভব নয় সেটা নিয়ে কথা বলো না। তোমার এই শরীর নিয়ে ও বাড়িতে যাওয়া হবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাব না। আমার মেয়েকে তাহলে এ বাড়িতে এনে দাও। আমার যে ওর সাথে কথা বলা প্রয়োজন, সেটা কেন তুমি বুঝতে পারছো না? ঠিক আছে, তুই এক কাজ কর, গুলকে কদিনের জন্য এখানে নিয়ে আয়। আমি গুলকে এটা বলেছিলাম, কিন্তু ও ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে রাজি না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমাকে একবার ও বাড়িতে যেতে দাও। আমি আমার মেয়েকে বুঝিয়েই চলে আসব। আব্বা, আম্মা যখন যেতে চাইছে একবার যেতে দিন। আমি সাবধানে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আর তাছাড়া আম্মা যদি এখন না যায়, তাহলে সারা জীবন আম্মার মনে হবে যে আম্মা যদি একবার যেত, কথা বলতো, তাহলে হয়তো গুল রাজি হতেও পারতো। আর কে জানে, হয়তো আম্মা বোঝালে গুল না করবে না, বুঝবে। ঠিক আছে, তোমরা সকলে মিলে যখন যাচ্ছ
যাও, তবে আমার মনে হয় গিয়ে কোনো লাভ হবে না। খোকা, তুই এক কাজ কর, কালই আমাদের যাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি একবার লঞ্চ ঘাট হয়ে আসি। তুমি কোনো চিন্তা করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বুবু, হঠাৎ এত জরুরি তলব কেন? কি হয়েছে বলো তো? ও বাড়ি থেকে তো কোনো খবরই আসছে না এখনো। আমার তো খুবই দুশ্চিন্তা হচ্ছে। আরে দুর্গা, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে কয়দিন মানে কি? 3 দিন কি 4 দিন হবে? এত অধৈর্য হলে চলে বলো? 3-4 দিন কোথায়, দেখতে দেখতে তো 1 সপ্তাহ হয়ে গেল। আমার তো এক একটা দিনকে মনে হচ্ছে 1 মাসের সমান। খবর আসবে বুবু, খবর আসবে, তুমি কোনো চিন্তা করো না, খবর আসবে। এত অধৈর্য হলে চলে না। অধৈর্য না হয়ে কি উপায় আছে? তোমার ছেলে যদি মিজানের মতো পাগলামো করতো তাহলে তুমি বুঝতে। সন্তানরা যখন পাগলামো করে তখন বাবা মার যে কি কষ্ট হয় সেটা তুমি বুঝবে না। এটা কি ঘুমানোর জায়গা? ঘুম পেলে বাড়ি গিয়ে ঘুমাও। না মানে স্যার, অনেকক্ষণ বসাচ্ছিলাম তো, তাই কখন যে ঘুম এসে গেছে বুঝতে পারিনি, ঘুমিয়ে গেছি। এভাবেই ঘুমোবে আর বিপ্লবীরা এসে একদিন গুলি করে চলে যাবে, তখনও বুঝতে পারবে না। অপদার্থের দল। আপনি যাই বলুন স্যার, বসে থাকতে থাকতে শরীরে একেবারে জং ধরে গেছে। করার তো কিছু নেই, সারা গ্রামের যা অবস্থা করেছেন আপনি, তাতে তো আমাদের কোনো কাজই নেই। চোর চুরি ছেড়ে দিয়েছে, ডাকাত ডাকাতি করে না, বিপ্লবীরা বিপ্লব ছেড়ে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ কোনো অপরাধই তো করছে না, ধরবো কাকে? ওই যে কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ। বসে দেখি তো আর কোনো কাজ নেই, তাই ঘুমোচ্ছি। চুপ করো। বিপ্লবীদের এত কম জোর ভেবো না। ওরা নিরুদ্দেশ আছে বলেই যত চিন্তা। ওরা যদি কার্যকলাপের মধ্যে থাকতো তাহলে ওদের উপর নজর রাখতে পারত। দূর স্যার, ওরা আর কি কার্যকলাপের মধ্যে থাকবে? আপনি তো ওদের মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন। ওদের প্রধান তো ছিল সুবিমল, ওকেই তো আপনি উপরে পাঠিয়ে দিয়েছেন স্যার। ওর পর কার এমন সাহস আছে যে আপনার উপর কথা বলে? আমার কিন্তু মনে সন্দেহ হচ্ছে, ওদের নেতা সুবিমলকে মারার পর ওরা কেউ কিছু করলো না। এটা তো ভালো লক্ষণ নয়। ঝড় আসার আগে নিস্তব্ধতা দেখা যায়। এই চুপচাপ থাকাটা কোনো বড় ঝড়ের লক্ষণও হতে পারে। শোনো, আমাদের যত ইনফর্মার আছে তাদের সবাইকে সতর্ক করে দাও, তাদেরকে কাজে লাগিয়ে দাও। সব জায়গায় যেন খোঁজ খবর নেয়। যদি কোনো খবর পেয়ে থাকে তাহলে যেন তৎক্ষণাৎ আমাকে জানায়। আপনি কোনো কিছু ভাববেন না স্যার, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। কিরে মিজান, কি করছিস? কিছু না মামা, বসো। না, তুই বস, তুই বস। তারপর তোর কি অবস্থা রে? বুবুর কাছে শুনলাম তুই নাকি ঘর থেকে বেরোচ্ছিস না, কারোর সঙ্গে দেখা করছিস না, কথাবার্তাও নাকি সবার সঙ্গে একরকম ছেড়েই দিয়েছিস। তোর ব্যাপার কি বলতো? দেখ বাবা, ছেলে মেয়েদের অবস্থা যদি ভালো না থাকে তাহলে কোন বাবা মার মন ভালো থাকে বল? আর বুবু দুলাভাইয়ের দিকটা ভেবে দেখবি একটু, নাকি? হ্যাঁ, তোর এই অবস্থা দেখে তারা কত কষ্ট পাচ্ছে। মামা, আজকাল সত্যি আমার বাইরে বেরোতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তাই বললে কি হবে? তুই এই বাড়ির একমাত্র ছেলে। এই বাড়ি, ঘর, বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সবই তো তোকে দেখতে হবে। আর এখন থেকে একটু একটু করে দায়িত্ব নিতে হবে। ছেলেদের বিয়ে করলে অনেক দায়িত্ব বেড়ে যায়। আমি ওইসব নিয়ে চিন্তা করি না মামা, আমার তো কখনো বিয়েই হবে না। বিয়ে হবে না? কে বললো তোকে বিয়ে হবে না? বিয়ে অবশ্যই হবে, আমি তোকে কথা দিচ্ছি। বিয়ে তোকে দিয়েই ছাড়বো আমি। তুই এটা নিয়ে কিচ্ছু ভাবিস না। আরে গুলবদনকে আমরা সবাই খুব পছন্দ করি, তাই এই বিয়ে হবে। মামা, আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য তোমরা অনেক করছো,
তোমরা যত যাই করো, আমি তোমাদের একটা কথা বলেছিলাম, সবাই এই বিয়েতে রাজি হলেও গুলবদন এই বিয়েতে রাজি হবে না। আমি ওকে খুব ভালো করেছি। ওরা সেটা দেখা যাবে, তখনকার কথা তখন ভাবা যাবে। তুই এখন আমার সঙ্গে চলতো। কোথায়? কোথায় আবার? আমার বাড়ি। কদিন যে থাকবি? কেন? হে কেন আবার? মামার বাড়ি থেকে যেতে নেই নাকি? না না, আমি সে কথা বলতে চাইনি। আমি বলছিলাম কি কোনো বিশেষ কাজ কিংবা অন্য কিছু। আরে না, বিশেষ কাজ বা অন্য কিছুই না। তুই তো অনেকদিন আমার বাড়িতে যাস না, আর তোর মামিও তো তোর অনেকদিন দেখে না। তুই গেলে যদি কিছুদিন থাকিস, তোর ভাই বোনের অনেক খুশি হবে। যাবো মামা, যাবো, কিন্তু আজ না, অন্য দিন। এখন আমার মানসিক অবস্থাও তেমন ভালো না, আর এই অবস্থায় আমি কারোর সামনে যেতে চাই না। আমাকে দেখলে ওদেরও ভালো লাগবে না। আরে পাগল কয় কি? তুই চল না, দেখবি ওরা খুব খুশি হবে, আর তোর মন মানসিকও তো ঠিক হয়ে যাবে। না মামা, আমাকে জোর করো না, আমি যেতে পারবো না। তাহলে আর কি, তোরা এখন বড় হয়েছিস, সে কাজেই তোদের উপর তো জোর খাটানো যায় না। তবে বড় হিসেবে একটা কথা বলে রাখি, জীবনকে জীবনের মতো চলতে দিতে হয়। ওই চলার পথে যদি কেউ সঙ্গী হয়ে তোর পাশে আসতে চায়, সে ঠিক সময়ই চলে আসবে। কথাটা মনে রাখিস। আমি গেলাম। আসবো? আরে ভাবি, আসুন না। কেমন আছো তুমি? এই বাড়িতে আসার পর থেকে একের পর এক যা শুরু হয়েছে, তোমার সাথে বসে যে মন করে দু চারটা কথা বলবো তারও সুযোগ নেই। তুমি কিছু মনে করোনি তো? না না ভাবি, কি মনে করবো? আসলে বাড়ির যা পরিস্থিতি, তাতে কি আরো কি মাথা ঠিক থাকে? বসুন না। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। আমরা তো যা একে অপরের সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবো, এটাই স্বাভাবিক। তাই জিজ্ঞেস করছিলাম। যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে পারো। আমার এখন আর কোনো কিছুতে কিছু মনে হয় না। জীবনে অনেক দুঃখ পেয়েছি তো, তাই নতুন করে দুঃখ পাবার আর কিছু নেই। তা তো ঠিকই, এই বয়সে স্বামী হারানো কি চারটিখানি কথা? তুমি বলে তো বেঁচে আছো, আমি হলে তো মরেই যেতাম। তা যা জিজ্ঞেস করছিলাম, তুমি নাকি দ্বিতীয় বিয়ে করতে মানা করে দিয়েছো? হ্যাঁ, আমাদের মতো বাড়িতে একটাই বিয়ে হয়। তাছাড়া আমি যে ওনাকে এখনো ভুলতে পারিনি। আমি যে ওনাকে অনেক ভালোবাসি, ওনার জায়গায় অন্য কাউকে বসানোর কথা চিন্তাও আমি করতে পারি না। তুমি কি বোকা নাকি মেজু বউ? এরকম সুযোগ কি কেউ ছাড়ে? দেখো বাপু, আমি একটা কথা তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার কিন্তু এই বিয়েতে একদম মত আছে। তোমার জায়গায় যদি আমি হতাম তাহলে আমিও তাই করতাম। নিজের জীবনটাকে একটা হঠকারী সিদ্ধান্তের বশে নষ্ট করে দিও না। লোকে একটু বাজে কথা বলবে, তাতে কি? এক কান দিয়ে ঢোকাবে, আরেক কান দিয়ে ফেলে দেবে। কথায় বলে না, নিজে বাঁচলে বাপের নাম। ভাবি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার কথা চিন্তা করেন। কিন্তু আমি আমার মতো ভালোই আছি। আমার জীবন এত তুচ্ছ নয় যে একটা বিয়ে না করলে নষ্ট হয়ে যাবে। তাই দয়া করে আমার বিয়ে নিয়ে আগামী দিন থেকে আর কোনো কথা বলবেন না। আমার কি দরকার? আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। এমনিতেই সারা গ্রামের লোক ছিছি করছে, বিয়েটা করলে অন্তত সেটা বন্ধ হতো। দারুণ দারুণ বড় ভাবি, তোমার কোনো তুলনাই হয় না। তুমিও যে আমাদের এই পরিবার নিয়ে ভাবো, শুনে খুব ভালোই লাগলো। গুল ভাবি, তাহলে তো তোমার চিন্তার কোনো কারণই নেই। বড় ভাবি যখন তোমার বিয়ে নিয়ে ভেবেছে, তাহলে তোমার বিয়েটা না করাই ভালো। তার মানে কি বলতে চাও তুমি? আমি বলতে চাইছি যে অনেক তো জ্ঞান দিয়েছেন, এবার আপনার জ্ঞান দেওয়া শেষ হলে নিজের ঘরের দিকে যেতে পারে। আর ভাবিকে নিয়ে তুমি কি ভাবো না ভাবো, সেটা সে আগের দিন নিজের কানে শুনতে পেরেছে। বলার কি আছে? এটা তো একটা শিশু বাচ্চাও বোঝে। ওকে দিয়ে কোনো কাজ করাতে চান না, কারণ কদিন পরে তো ওর বিয়ে। রূপ যৌবন ধরে রাখতে হবে না, কাজ করলে তো সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং যাত্রাটা বন্ধ করে নিজের ঘরে যাও। আমার হয়েছে যত সব জ্বালা, সবার জন্য সবসময় ভালো কিছু করতে গিয়ে আমি নিজে মরি। থাক, তোমার আর বাড়ির কারো ভালো করতে হবে না। তুমি যে আমাদের এই বাড়ির জন্য কত ভালো ভাবো, সেটা আমাদের বাড়ির লোকেরা সবাই জানে। এমনিতে এই বাড়িতে অনেক অশান্তি, তুমি আর দয়া করে অশান্তি বাড়িও না তো। আচ্ছা ভাবি, তোমাকে যে যখন যা খুশি তাই বলে যায়, তুমি কিছু বলতে পারো না?
আমি কি বলবো অন্তরাপা? আমার বলারই বা কি আছে? আমাকে কষ্ট দিয়ে যদি কেউ শান্তি পায় তাহলে পাক না। কেন, তুমি কি কষ্ট পাও না? পাই তো, কিন্তু আমি আরো বেশি কষ্ট পেতে চাই। উনি সবসময় বলতেন আমার কষ্ট নাকি উনি সহ্য করতে পারেন না। আজ যদি আমার কষ্ট সহ্য না করতে পেরে উনি ফিরে আসেন, তাই তো আরো কষ্ট পেতে চাই আপা। ভাবি, আমি বলতে চাইছি যে অনেক তো জ্ঞান দিয়েছেন, এবার আপনার জ্ঞান দেওয়া শেষ হলে নিজের ঘরের দিকে যেতে পারেন। আর ভাবিকে নিয়ে তুমি কি ভাবো না ভাবো সেটা সে আগের দিন নিজের কানে শুনতে পেরেছে। থাক, তোমার আর বাড়ির কারো ভালো করতে হবে না। তুমি যে আমাদের এই বাড়ির জন্য কত ভালো ভাবো সেটা আমাদের বাড়ির লোকেরা সবাই জানে। আমাকে অপমান করার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। অন্তরা, তুমি কি ভেবেছো আমাকে অপমান করে তুমি বেঁচে যাবে? তোমার সর্বনাশ আমার হাতেই লেখা আছে। নতুন করে কার সর্বনাশের কথা ভাবছো? কই, কারো না, আমার নিজেরই তো কত সর্বনাশ। আমি আবার কার সর্বনাশের কথা ভাববো? ও, তাহলে যে বলতে শুনলাম বিড়বিড় করে বলছিলে তোমার হাতে সর্বনাশ লেখা। ও, ওটা ওটা তো আমি আমার সর্বনাশের কথা বলছিলাম। সব সর্বনাশ কি আমার হাতে লেখা আছে? আমি আমার কথা বলেছিলাম। সত্যি তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আচ্ছা, তুমি সবসময় কেন আমাকে এত খারাপ ভাবে বলো তো? আমি কেন অন্যের সর্বনাশ করতে যাব? দেখো, নতুন করে আমাকে আর অন্য কোনো ঝামেলায় ফেলো না। একটা কথা মনে রেখো, যে অন্যের ক্ষতির কথা চিন্তা করে আল্লাহ সবার আগে তার ক্ষতি করে। নিশ্চয়ই আমি এমন কোনো কাজ করেছিলাম যার জন্য আজ আমার এই অবস্থা। কাজ নেই, কর্ম নেই, একদম বেকার, কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। বুড়ো বাপের পয়সায় ঘরে বসে খাচ্ছি। তোমার বড় বাপও তো দিনের পর দিন তোমার পয়সায় খেয়েছে। যখন তোমার চাকরি বাকরি ছিল তখন তো তুমি এই সংসারে কম টাকা পয়সা দাওনি। আজ আমাদের বিপদের দিনে ওরাই তো দেখবে, এটা ওদের কর্তব্য। ছি মাছি, আপনি এত নোংরা! আপনার চিন্তাধারা এত কুৎসিত, আপনাকে এখন আমার মা বলতেও ঘেন্না হয়। আমি বুঝি না কেন আপনি মিজানের সঙ্গে আমার বিয়ে দিতে চান। আপনি আমার সুখ চান না, আপনার স্বার্থ মিজানের রূপে নিজের ছেলেকে ফিরে পাওয়া। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।